তাপদাহে পড়ছে দেশ। মের শুরুতে ঝড় বৃষ্টির আভাস, বিপুল অঙ্কের বকেয়ায় বিদ্যুৎ উৎপাদন মুখ থুবড়ে পড়ার শঙ্কা। ভরা মৌসুম ও প্রচুর সরবরাহের মাঝেও আলু পেঁয়াজের অস্থিরতা, মাছ মুরগির বাজার চড়া, নিত্যপণ্যের আগুনে বিরক্ত সাধারণ ক্রেতারা। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তার আশ্বাস থাইল্যান্ডের, সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই, সম্পর্ক আরও জোরদারের আশা দুই প্রধানমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান টানা তাপপ্রবাহ দ্রুত শেষ হতে যাচ্ছে বলে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। বলেছে মে মাসের শুরু থেকেই দেশ জুড়ে বৃষ্টি নামবে। স্বস্তির সে বৃষ্টিতেই কমবে গরমের তীব্রতা। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, চলমান তাপদাহ এপ্রিলের বাকি 4 দিনও চলবে। ঢাকা সহ তাপদাহ চলমান এলাকাগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। তবে মে মাসের প্রথম দিন থেকেই দেশের আকাশে মেঘের উপস্থিতি বাড়বে। 2 মে থেকে পরের কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে, কালবৈশাখীও হতে পারে। এতে গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলমান হিট অ্যালার্ট 28 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এবং তা বাড়তে পারে মে মাস পর্যন্ত। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.7 ডিগ্রি সেলসিয়াস। কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিকর অবস্থা ফিরে আসতে পারে। কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বলছি, সেটা দেশের বেশিরভাগ জায়গায় কিন্তু সম্ভাবনা রয়েছে। এর কারণে দেশের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাফল্যের বিদ্যুৎ খাত এখন অনেকটাই বিপর্যয়ের মুখে। বিপুল অঙ্কের বকেয়া পরিশোধে ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি খাতে সরকারের বকেয়া 42,000 কোটি টাকা। বন্ড ছেড়ে আপাতত সমাধানের চেষ্টা হলেও দীর্ঘমেয়াদে সাফল্যের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ঘরে ঘরে বিদ্যুৎ বা শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশ ছিল সরকারের সফলতার স্লোগান। কিন্তু সেই সাফল্যের বিদ্যুৎ খাতে এখন বিপুল বকেয়ার হাঁসফাঁস দশা। তথ্য বলছে, সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা দাঁড়িয়েছে 42,000 কোটি টাকায়। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 37,641 কোটি টাকা, আর গ্যাস বিক্রির বকেয়া 3,425 কোটি টাকা। বিপুল বকেয়া পরিশোধের ডলার ও অর্থ যোগান আসবে কোত্থেকে, এ নিয়ে নিদারুণ চ্যালেঞ্জে সরকার। সংকট আসলে উৎপাদন সক্ষমতা নয়, বরং যে জ্বালানির, যে প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা, ক্রয় করা, সেটাই বড় সংকট। এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়। এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। বকেয়া চিত্র বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি বা রেন্টাল ও আইপিপির মালিকরা পিডিবির কাছে পাবেন 15,254 কোটি টাকা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 6,656 কোটি টাকা। ভারতের আদানির বকেয়া 4,140 কোটি টাকা। সরকারি কেন্দ্রের বকেয়া 9,648 কোটি টাকা। বিদ্যুৎ আমদানির জন্য ভারত পাবে 1,948 কোটি টাকা। দেশে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরির ফলে বিদ্যুতের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। কিন্তু জ্বালানির আমদানি নির্ভরতায় এখানে অর্থের যোগান নিশ্চিতে চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে আগামীতে বিদ্যুৎ খাত নিয়ে যে গভীর সংকট তৈরি হবে, সেটি নিশ্চিতভাবে বলা যায়। বিশ্লেষকরা বলছেন, বকেয়া পরিশোধে ব্যর্থ হলে আরও বিপর্যস্ত হয়ে পড়বে বিদ্যুৎ খাত। আমরা একটা প্রোডাক্ট কিনলাম, সেটা পেমেন্ট যদি না করতে পারি, যে ব্যবসা করছে তার তো একটা এটা প্রোডাকশন করার একটা ক্ষমতা আছে। একটা পর্যায়ে গিয়ে কিন্তু সে আর পারবে না, ব্যাংকের থেকে লোন পাবে না, তার অন্য কোনো রেভিনিউ যদি না থাকে তাহলেও সে আসতে পারবে না। স্পেশালি আমরা যদি আইপিপির দিকে তাকাই, আইপিপি 2-1টি বড় কোম্পানি ছাড়া বেশিরভাগই 1টি বা 2টি পাওয়ার প্ল্যান্ট আছে। তাদের হয়তো অনেকেরই অল্টারনেট কোনো সোর্স নাই ইনকামের। তাদের একটা বিরাট অংশ বকেয়া পড়েছে। মাতার বাড়ি তো নতুন শুরু হওয়ার পরেও প্রচুর বাকি পড়ে গেছে। অর্থাৎ এই যে আমরা চলছে এইভাবে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রেই টাকার অভাবে আমরা পয়সা দিতে পারছি না, তো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তখন ডেফিনেটলি একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা পড়ব। বিদ্যুতের চাহিদা বাড়ছে, জ্বালানির চাহিদা বাড়ছে, এটা বাস্তবতা। এখন এই অবস্থায় অর্থটা আসবে কোত্থেকে? তার কারণ বড় রকম একটা বাজেট ঘাটতির মধ্যে, বা বিশেষ করে যে রাজস্ব ঘাটতির মধ্যে এখন আমরা আছি, এবং এই কারণেই কিন্তু আসলে যে বন্ড ছেড়ে আসলে অর্থায়নের ব্যবস্থা করতে হচ্ছে।
এগুলা একটা বড় রকমের চাপ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে আসলে এই বিদ্যুৎ জ্বালানি দুটো খাতেই। এবং বিশেষ করে আমি বলবো যে বিদ্যুৎ খাতে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই দেখা যাবে যে একটু পুনর্বিন্যাস করতে হচ্ছে, মানে হয়তো একটা বড় রকমের লোডশেডিংয়ের মধ্যে দিয়ে হলেও হয়তো যেতে হতে পারে। এবং সেটার কিন্তু যে ইমপ্লিকেশন ইকোনমিতে, বিশেষ করে যে শিল্প বাণিজ্য এগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু এটা আসলে সামাল দেওয়া কঠিন হবে। বর্তমান সংকটের জন্য প্রতিযোগিতা ছাড়া ব্যয় বাড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ক্যাপাসিটি চার্জের দায় রয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আলুর বাজারে অস্থিরতা চলছে। ভরা মৌসুমেও দাম নাগালের বাইরে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। গত সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজ, সেখান থেকে দাম আর কমেনি। বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। এদিকে মুরগি আর মাছের বাজারও অস্থির। ঈদের পর থেকেই কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়া ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ টাকা আর সোনালী মুরগি ৩৭০ টাকায়। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছের দামই ধরাছোঁয়ার বাইরে। তবে সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ডিম আর সবজির দাম। বেশিরভাগ নিত্যপণ্যের উচ্চ দামের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার উপস্থিতিতে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হয়েছে। সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যাংককের গভর্নেন্স হাউসে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। সেখানকার থাই খু ফা লনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়। গার্ড অব অনার পরিদর্শন করেন শেখ হাসিনা। পরে যৌথ বিবৃতি দেন দুই প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন তারা। চলতি বছরেই দেশটির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলে জানানো হয়। শ্রেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন the current volume of our bilateral trade and agree to work together to achieve healthy two-way growth. I assure the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks. আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ভালোভাবে এগিয়ে চলছে। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি যদি এখনও নির্বাচনমুখী না হয় ভবিষ্যতে তাহলে ডামি দলে পরিণত হবে। তার দাবি, রাজনৈতিক কারণে কোনো বিএনপি নেতার নামে মামলা হয়নি কিংবা কাউকে কারাগারে যেতে হয়নি। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে তিনি অভিযোগ করেন, এত কিছু সত্ত্বেও দেশের উন্নতি চোখে পড়ে না বিএনপি নেতাদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশটির উচিত ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রশ্ন তোলা, অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা অনেক পরের বিষয়। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ দিয়ে বিরোধীদের নির্যাতন করতে পারলেও বর্ডারে বাংলাদেশি হত্যা থামাতে পারে না সরকার। মানুষের পেটের জ্বালা কমাতে পারে না ক্ষমতাসীনরা। দেশ চলছে না জানিয়ে তারা অভিযোগ করেন, মেগা প্রকল্পের নামে লুটপাট করে ভারতের সহযোগিতায় নদী ভরাট করে ফেলা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানান, ভারতের 527 পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে, 2টি ওষুধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। ভারতের আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানুষ। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন করেন, ভারত বন্ধু হয়ে থাকলে সীমান্তে এখনো গুলি কেন? এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে, অথচ প্রজাতন্ত্রের কর্মচারী আর ভারতের সহযোগিতায় দেশের মানুষকে শাসন করছে ক্ষমতাসীনরা। তিনি জানান, ষড়যন্ত্র করে আওয়ামী লীগই ক্ষমতায় গেছে, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। পরে পথচারী, শ্রমজীবী, মেহনতি মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় হল বন্ধ ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিকেলে বসছে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকের পর আন্দোলন স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘাতক চালককে গ্রেফতার, নিহত 2 শিক্ষার্থী ও আহত 1 শিক্ষার্থীকে ক্ষতিপূরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তহবিল গঠন ও দ্রুত চট্টগ্রাম কাপ্তাই সড়ক প্রশস্তের কাজ শুরুর আশ্বাসে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। 2 সহপাঠী নিহতের ঘটনায় টানা 3 দিন ধরে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে আসছিল তারা। পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে আন্দোলন স্থগিতের ঘোষণায় হল ছেড়ে যায়নি শিক্ষার্থীরা। গত সোমবার বিকেলে কাপ্তাই সড়কে শাহ আমানত পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হয় চুয়েটের মোটরসাইকেল আরোহী 2 শিক্ষার্থী। পাবনায় 10 কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে তাদের 3 জনকে আটক করা হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম সাথিয়ার কাশীনাথপুর শাখায় অডিটে যান। অডিটে 10,13,62,378 টাকা আর্থিক অনিয়ম ধরা পড়ে। এই বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেয় অডিট টিম। আর্থিক অনিয়মের অভিযোগে 3 জনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের আজ আদালতে তোলার কথা। পরবর্তীতে দুদক এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টার আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।